প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1972 আর্টিকেল লিখেছেন তখন তিনি কেন চ্যালেঞ্জ করেন যে উই রিভোল্ট আপনি বলেননি আমি বলেছি দ্যাট ইউ মে আস্ক টু কর্নেল ওলি আহমদ নট মি না ইতিহাস তো কর্নেল ওলি আহমদ আগে আরো লেখা হয়েছে আপনি আরেকবার কর্নেল ওলি আহমদ ওলি আহমদ বলেন নাই যে উই রিভোল্ট সে বলছে আমরা যদি না একটা আমার তো কথা আপনি স্পষ্ট করেন ওলি আহমদ না এখন কথা হচ্ছে আপনি কি উপস্থাপক না আপনারা যেভাবে কথা বলছেন মানে আপনিও কথা বলছেন উনিও কথা বলছেন আমার তো কথা তো খেয়ে হারে ফেলবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি বারবার বলছি একদম ইতিহাস বিকৃত করে তাহলে ভাই আমাকে আপনার এই টক শো ছেড়ে আমাকে উঠতে হবে আপা আমার কোনো অপশন নাই না না আপনারা বারবার আমি যখন কথা বলতে যাই আপনারা কেন বাধা দিচ্ছেন আমি তো আপনাকে বললাম প্রুফ আছে উইথ প্রুফ বলছি আমি উই রিভোল্ট আমি বারবার বলছি আপনি কথার মাঝখানে আপনারা যদি ভাবে আটকা তাহলে আপনার এই টক শো আমাকে ছাড়তে হবে ভাই আপনাদের তো মানে কোনো নিরপেক্ষ প্ল্যাটফর্ম হলো না আমি ইতিপূর্বে অনেকবার আপনি বলেন আপনারা খুবই বাজে কাজ করছেন আপা সরি আমি সরি করছি আপনারা খুবই বাজে কাজ করছেন আপনারা বারবার এমন আপনি দুঃখিত না আপনি সালাউদ্দিন শিফা এমন ভাবে যাবে আমি বলি এটা এমন কাটপিস আকারে যাবে মনে হবে যে আমি দেশ বিকৃত করছি আপনি আমার কথা শুনতে হবে আপনি যদি আমাকে বলতে না দেন আপনি যদি আমাকে বলতে না দেন মানুষজন তো বিভ্রান্ত হবে তো আপনি আমাকে বলতে দিতে হবে আমি আপনাকে বললাম চ্যানেল আইতে 2024 সালের আগস্টের পরে কর্নেল ওলি আহমদ সাহেব নিজে একটা বক্তব্যতে এই ধরনের কথাবার্তা বলেছেন আচ্ছা এখন তাহলে আপনি যদি মনে করেন যে এটা উনি ভুল বলেছেন এবং আরে আমার এই তাহলে আমি তো ভাই আমি কথা বলবো আই রিমেন সাইলেন্ট আচ্ছা I will remain silent. Is this how you run a talk show? Is this how? আমার মনে হয় কি You guys are interrupting every now and then. Every now and then you guys are interrupting. আমি একটু শুনতেই চাই সালাউদ্দিন শিফাতের কাছ থেকে আরেকটু শুনতে চাই যে কর্নেল ওলি ছাড়া কোন ইতিহাসবিদ বলে গেছেন যে উই রিভোল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেননি আপনি এটা বলতে দিচ্ছেন না আপনি এর মধ্যে ইন্টারাপ্ট করবেন না তাহলে আপনি প্রমিস করেন যে ইউ উইল নট ইন্টারাপ্ট না ইউ আর গিভেন 1 মিনিট টাইম নো 1 মিনিট টাইম করে আপনি তো আমাদের সময় নষ্ট করছেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমি নিজে বললাম আমার স্ট্যান্ড বললাম আমি আমার স্ট্যান্ড বললাম আমার দলের অবস্থান বললাম আমি এটাও বললাম যে আমরা মেজর জিয়াউর রহমানকে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কিভাবে দেখি আমি এটা বলেছি তারপর বললাম যে জামায়াতের আমির সাহেব যে কথা বলেছেন সেখানে তিনি কর্নেল ওলি আহমদ সাহেবের রেফারেন্সও আছে উনি এই কথাটা কোনো জায়গায় বলেছেন তাহলে আপনি যদি এই কোয়েশ্চেনটা আস্ক করতে হয় তাহলে আপনি এই কোয়েশ্চেনটা আস্ক করবেন আমাকে তো বলতে দিতে হবে কোয়েশ্চেনটা আস্ক করবেন আপনি জামায়াতের আমির সাহেবকে অথবা জামায়াতের কোনো রিপ্রেজেন্টেটিভকে এবং কোয়েশ্চেনটা আস্ক করবেন হচ্ছে কর্নেল ওলি আহমদ সাহেবকে যে তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল আপনারা যেভাবে বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল ইতিহাস বিকৃতি কিভাবে করলেন এটা আপনারা কোশ্চেন ওলি আহমদ সাহেবকে কোশ্চেন করেন না আমাকে এই কোশ্চেনটা করেন না আমি সিম্পলি বললাম যে আমি নিজে আমার অবস্থান ব্যক্ত করছি প্রথমে অবস্থান ব্যক্ত করছি এরপর আমাকে বারবার আপনারা ঘুরে একই জায়গায় আমার তো মানে হয় না আচ্ছা এখন আমি বলি আপনাকে কিন্তু বলা হয়নি যে আপনি কেন বলেছেন আপনারা বারবার দেখেন আপনারা ইন্টারাপ্ট করে শুনুন আপনি নিয়ে কথা বলছি সালাউদ্দিন শিফা সেখানে আপনি যেমন টক শো করেন দেখেন সেটা জানতে চেয়েছি হ্যাঁ আমি তো বলেছি আমি আপনাকে প্রথমে বলেছি আমি কিভাবে দেখি আমি আপনাকে বলেছি আমার দল কিভাবে দেখে তারপর আপনাকে বলেছি জামাতের আমির সাহেব যে কথাটা বলেছেন সেটার রেফারেন্স কর্নেল ওলি আহমদ সাহেবের একটা কথাই আছে একটা ইন্টারভিউতে আছে শুধু একটা না দুই একটা ইন্টারভিউতে আছে ওকে আচ্ছা আপনাকে তো আনসার দিলাম থ্যাংক ইউ সো মাচ এরপর আপনারা বারবার এটাকে ঘুরে এমন একটা ভাইব তৈরি করছেন যে আমি দেশ বিকৃতি করছি দ্যাট ইজ সো আনফেয়ার টু মাচ আনফেয়ার সালাউদ্দিন শিফা আপনি এখানে একটাবারের জন্য আমি আপনাকে বলিনি যে আপনি ইতিহাস বিকৃতি করছেন না এটা ভাই বলেছে আপনি করেন না আমার কথার মাঝখানে ভাই বলেছে ওকে আমি পরে বলবো আপত্তি ছিল না আমি বলছি জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছে কিন্তু উই রিভোল্ট নিয়ে আমি কথা বলি এটা তো হচ্ছে আরেক ধরনের কথা যে উনারে পাকিস্তানের চর বলছে ওটা নিয়ে আপনাদের কনসার্ন নাই কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না এটা নিয়ে আপনার কনসার্ন এটাই বলছি মানে এটা মানে ইটস অ্যাবসলিউটলি ফানি আমি বলি আওয়ামী লীগ থেকে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে হানিফ বলেছে জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে শেখ সেলিম বলেছে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে হাসান মাহমুদ বলেছে আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই মাথা ব্যথা নাই আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে ঠিক আছে এজেন্ট বলছে ঠিক আছে কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই হোয়াট কাইন্ড অফ মকারি ইজ দিস আচ্ছা আমরা মনে হয় যে এখানে আপনি দুজনকে একটুখানি মিসরিড করছেন যে কথাটি এখানে ডক্টর শান্ত বলতে চেয়েছেন সেটা হচ্ছে তারা অনেক ভাবেই তারা অপবাদ দিয়েছে আমি লেট ডক্টর শান্ত স্পিক প্লিজ ডু নট এক্সপ্লেইন অন বিহাফ অফ হিম ওকে ডক্টর শান্ত আপনি বলেন যেহেতু আপনি অ্যাকিউজ করেছে আমি বলি জামায়াতের আমির উই রিভোল্ট শব্দটাকে কর্নেল ওলির মুখে গেঁথে দিয়েছেন যে উনি বলেছেন সেটা নিয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছে তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কটাক্ষ করেছে তার স্বাধীনতার ঘোষণার বিষয়টা কেড়ে নিয়েছে আদালতের রায় দিয়ে সমস্ত কিছু করেছে
কিন্তু উই রিভোল্টটা জিয়াউর রহমান 72 সনে লিখেছে, এইটাকে আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি, আজকে জামাতের আমির সেটা চেঞ্জ করে দিচ্ছে। এই বিকৃতি নিয়ে আমি কথা বলেছি। সেটার যদি এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন এরকম হয় যে আওয়ামী লীগের হানিফ করেছে, অমুক করেছে, তমুক করেছে, আওয়ামী লীগের কে কে করেছে সেটা তো আপনার থেকে আমার কম জানার কথা না। 16 বছর ধরে তো মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা মাঠে ময়দানে ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে কি আমরা তো গুপ্ত সংগঠনের সাথে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। আপনি দেখেন না মানে এই না যে আমরা গুপ্ত ছিলাম, এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি 19 এপ্রিল 2014 প্রথম আলো ওলি আহমেদের ইন্টারভিউ হেডলাইন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়া। Give me some time. ওলি আহমেদ যেটা বলে না উনি যে গুপ্ত বলেছেন গেতে দেয় এবং তার পক্ষ নিয়ে এইখানে আমার এই যে আবার ওনাকে আপনি কথা বলতে সুযোগ দিচ্ছেন। শুনেন, প্রথমত আপনি বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনি যে কাকে গুপ্ত বলছেন? 2013 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি জেলে গেছেন। আপনি জানেন কেন? জানেন? কারণ খালেদা জিয়া ডাক দিয়েছিল হরতালে। না না আমি শেষ করি। No you told me is there any other person other than me? No আমি শেষ করি আমি শেষ করতে দেই। আমরা অবশ্যই লাগবে আমি বলি শিফাত না আমার নামে মামলা আছে, আমার নামে শুনেন আমি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। You told আমরা উত্তরকে যাচ্ছি, আমরা উত্তরকে যাচ্ছি, একদম অ্যাবসলিউটলি উত্তর বলেছে। সেগুলো নিয়ে আমি একটা বই করব বলে অনেক বছর ধরে কাজ করছি এবং গোছাচ্ছি। এটা করতে গিয়ে আমি উই রিভোল্ট শব্দটা জিয়াউর রহমান যেরকম তার নিজের লেখায় লিখেছেন এবং পরবর্তীতে যারা বলেছে ওনার এটা একটা সিগনেচার, ওনার সিগনেচার ডিশ থাকে না, সিগনেচার মেনু থাকে না, ওইরকম এটা ওনার সিগনেচার ওয়ার্ড যে উই রিভোল্ট বলে উনি প্রথম বিদ্রোহটা করছে গুলি ছুড়ে। এবং আমি খুবই দৃঢ়তার সঙ্গে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিয়ে বলি, অলি আহমেদ জীবনে কোনো বক্তৃতায় কোনো লেখায় কোথাও বলেননি যে উই রিভোল্ট শব্দটা তিনি উচ্চারণ করেছেন। এটা জিয়াউর রহমানের এটা স্বতঃসিদ্ধ। সেই সত্য ইতিহাসটাকে বিকৃত করেছে জামায়াতের আমির। আমার কথা এই জায়গায়। এখন জিয়াউর রহমানের থেকে কেউ নিজেকে বড় যোদ্ধা দাবি করতে পারেন, জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছে কেউ সেটা দাবি করেন, হান্নান সাহেব আগে ঘোষণা দিয়েছিলেন সেই দাবি আছে, শেখ মুজিবুর রহমান বেতার কি তার বার্তা পাঠিয়েছেন ঘোষণার সেই দাবি করে এই আদালত থেকে রায় নিতে পারেন, তাও নিতেছেন। অনেকজনের অনেক দাবি থাকতে পারে, এমনকি সুবিদ আলী ভুইয়া, মেজর রফিক, তাদেরও নানান রকমের বয়ান আছে। এই বয়ান হলো ইন্ডিভিজুয়াল ব্যক্তির বয়ান। কিন্তু উই রিভোল্ট শব্দটা নিয়ে, এই বাক্যটা নিয়ে আমার একটা অবস্থান হচ্ছে, এটা জিয়াউর রহমানের এটা স্বতঃসিদ্ধ। সেই জায়গাটা হিট করেছে জামাতের আমির শুধুমাত্র জিয়াউর রহমানকে ছোট করবার জন্য, শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধাকে ছোট করবার জন্য ইতিহাস বিকৃত করেছে। আমার কথাটা ওই জায়গায়। সেইখানে ইনিয়ে বিনিয়ে কর্নেল অলি কোন বক্তব্যে কোন ইন্টারভিউতে কি বলেছেন, এগিয়ে দিয়েছেন বলেছেন, পিছিয়ে দিয়ে বলেছেন, ওটা ভিন্ন প্রেক্ষাপট। আপনি বলেন আধা ঘন্টা ধরে ওই বয়ান, আপনি অন্যান্যদের জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অনেক লোক আছে, আনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উই রিভোল্ট নিয়ে আমার স্ট্রং পজিশন, জিয়াউর রহমান নিজে লিখছেন, সবাই লিখছে, আমি দেখছি, আমার গবেষণায় সেই রিপোর্টই আছে, আমি আমার লেখার মধ্যেও সেটাই আছে এবং এটাই সত্য যে আমাদের আমির এখানে ইতিহাস বিকৃত করেননি। জিয়াউর রহমানকে ছোট করতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে আবার আঘাত করেছেন, আবার ছোট করেছেন। রাজাকার একবার, আজীবন রাজাকার। ওকে, মুক্তিযুদ্ধকে ছোট করেছেন আপনি বলছেন, আরেকবারের মতো সেই জায়গা থেকে আমরা কথা বলবো। আমি অনুরোধ করব আপনাকে যে আপনার খারাপ লাগলেও আপনি শিফাতকে কিছুক্ষণ ইন্টারপ্রেটার কথা বলতে দেবেন, আমরা একটু শিফাতের কথাটা শুনতে চাই। শিফাত, আমার একটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনারা যখন শেখ হাসিনার সময়ের কথা আপনি বললেন যে তখন যেভাবে হিস্ট্রিকে বিকৃত করা, ইতিহাস বিকৃত যে প্রচেষ্টা চলেছে, তখন আপনারা লড়াই করেছেন সেই জায়গা থেকে, কেউ কিন্তু আপনাকে লড়াই করতে বলেনি, আপনি নিজের তাড়না থেকেই আপনি লড়াই করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আমি যখন এই কথাটা বলছি সেটা কিন্তু আপনি এখনো পর্যন্ত, আমি বলি আপনি কোনো, কারণ আপনি ধরেন যদি কথার মধ্যে ইন্টারাপশন হয় তাহলে যেটা হবে যে আমি আমার বক্তব্য পূর্ণাঙ্গভাবে দিতে পারবো না। সো এখন ইট শ্যাল বি ডিসাইডেড বাই দ্য পিপল অ্যাট লার্জ, তারা আসলে এটা কি বুঝেছে এবং আমরা হয়তো পরবর্তী যে সাবসিকুয়েন্ট স্টোরি বা ন্যারেশন সেটা আমি হয়তো ক্লিয়ার করতে পারবো। একটা জিনিস হচ্ছে আপনারা মানে জাস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যদি আপনি আলাপ করতে চান, ধরুন আমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মোটামুটি, ওনারা তো অনেক বই তৈ পড়ছেন, গবেষক মানুষ, আমরা ধরুন হয়তো অত পড়াশোনা করতে পারি না, ছাত্রলীগের পিরিয়ড নিচে ছিলাম সবসময়, আমরা তাও কিছু পড়ার চেষ্টা করছি আর কি। ধরেন আপনি মেজর রফিকুল ইসলামের এ টেল অফ মিলিয়ন্স পড়তে যান, লক্ষ প্রাণের বিনিময়ে, সেটার ন্যারেশন একরকম, সেখানে আপনার মনে হবে যে হয়তো জিয়াউর রহমানের চেয়ে মেজর রফিকুল ইসলামের রোল অনেক বেশি ছিল, এরকম মনে হবে। আচ্ছা, আবার ধরেন আপনি যদি আবুল মনসুর আহমেদের বইটা পড়তে যান, যে আমাদের রাজনীতির 50 বছর, সেখানে আপনি এক ধরনের একটা লেয়ার পাবেন। আবার ধরেন ভাসানীর হক কথা যখন পড়তে যাবেন, তখন আপনার মনে হবে যে আচ্ছা ভাসানীকে কেন মুক্তিযুদ্ধের সময় তাকে কেন অবমূল্যায়ন করা হইলো, বা এই ধরনের একটা ব্যাপার আপনি বুঝতে পারবেন।
এম আর আক্তার মুকুলের যদি আমি বিজয় দেখেছি পড়তে যান, তখন আপনার মনে হবে যে আসলে স্বাধীনতার ঘোষণাটা দিছে বোধহয় এই এম এ হান্নান নাম সাহেব নামে যাকে উদ্ধৃত করার সাথে সেই দিছে বোধহয় এম আর আক্তার মুকুল। হ্যাঁ, ওনারাও কিন্তু মুক্তিযোদ্ধা আর কি। আচ্ছা, আবার ধরুন আপনি মেজর জলিলের বইটা পড়তে যান, অরক্ষিত স্বাধীনতা মাত্রই পরাধীনতা, সেখানে আপনার এই যে মুক্তিযুদ্ধের পরপরই ভারতীয় বাহিনীর বাংলাদেশে আগমন এবং হচ্ছে গিয়ে তারা লুটপাট এগুলো বাধা দেওয়া, ফলে এটা আরেকটা লেয়ার আপনি পাবেন। হিস্ট্রি তো আসলে মানে এটা তো একটা ম্যাটা হিস্ট্রি, এখানে তো ধরেন বিভিন্ন লেয়ার আছে, যেখানে মেজর রফিকুল ইসলামের এক ধরনের মন্তব্য আছে, আবার কর্নেল অলি আহমদ তার এক ধরনের মন্তব্য আছে, এম আর আক্তার মুকুল তার এক ধরনের মন্তব্য আছে, এরা সবাই মুক্তিযোদ্ধা আছে, এনাদের নিজস্ব মন্তব্য আছে। এখন আমার কথা হচ্ছে অলি আহমদ সাহেব তিনিও 8th বেঙ্গল রেজিমেন্টের সদস্য। অলি আহমদ সাহেবের বিষয়টা ইন্ট্রিকেট হয়ে যাচ্ছে কেন আমি সেটা বুঝতে পারি। অলি আহমদ সাহেব যেহেতু 8th বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলেন এবং মেজর জিয়াউর রহমানের সাথে যেহেতু ওনার সময়টা কেটেছে, বিশেষত যখন তিনি ঘোষণা দিচ্ছিলেন, মেজর জিয়াউর রহমান যখন ঘোষণা দিচ্ছিলেন তখন যেহেতু অলি আহমদ তার পাশে ছিলেন, ফলে ওখানে এক ধরনের ন্যারেশন আছে যে অলি আহমদ সাহেব মেজর জিয়াউর রহমানকে কিভাবে দেখেছেন। আবার আমরা যেটা স্বতঃসিদ্ধ হিসেবে আমি যেটা বলেছি, এটা আমার ক্ষেত্রে বলি, আমার পার্টির ক্ষেত্রে বলি, আমরা মনে করি মেজর রহমান স্বাধীনতা ঘোষণাটা দিয়েছেন, এবং সেটা যদি উই রিভোল্ট বলে হোক উই রিভোল্ট বলে, অথবা যদি বলেন যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেটা বলে হোক সেটা বলে। আচ্ছা, তো মোটা দাগে এটার তো বিভিন্ন লেয়ার আছে। কারণ আপনি যদি ধরেন অলি আহমেদের একটা কথা যেটার উদ্ধৃতি ধরেন আপনি ধরেন ইয়াই করলো, জামাতের আমির সাহেবও করলো, এবং সেখানে ধরেন অলি আহমদ সাহেবও উপস্থিত আছেন, উনার যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, তাহলে এটা অ্যাজ এ মুক্তিযোদ্ধা, অ্যাজ এ ফ্রিডম ফাইটার উনি তো অবশ্যই সেটা ওই জায়গা থেকে অবস্থান গ্রহণ করা উচিত, যদি আমি কথা বললাম আর কি। আবার যদি মনে হয় যে না এটা ভুল হয়েছে, তখন হয়তো করতে পারে না, পরে এসে উনি একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। মুদ্রা কথা হচ্ছে মানে বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছে যে ইতিহাস বিকৃতি, আমার মনে হচ্ছে বিষয়টা এরকম না, বরং আমার কাছে বিষয়টা মনে হচ্ছে এরকম যে যেহেতু উনি শেষে বলেছেন যে তিনি মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এবং আপনি হয়তো যেটা বলেছেন যে একটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তো এই ন্যারেশন বিল্ড আপ করার চেষ্টা আছে কিনা যে অলি আহমদ সাহেব হয়তো মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এই ধরনের কথা। কারণ অলি আহমদ সাহেবের নিজের বক্তব্যে আছে এরকম একজন ব্যক্তি, আমরা রিপিট না করি, সেটাই বলেছি। এখন আমি একটা প্রশ্ন করতে চাই শিফাত, আমার কাছে মনে হলো যে আপনি বেশ কয়েকটি বই পড়েছেন, যার মধ্যে আসলে যারা আপনি এম আর আক্তার মুকুলের কথা বলছেন, তিনি তো আসলে শেখ মুজিবের পক্ষে অনেক, আওয়ামী লীগের পক্ষে অনেক কথা লিখে গেছেন, ইতিহাস বিকৃতির অভিযোগ তার বিরুদ্ধেও আছে। আমি একটু এখানে বলি, যাদের কথা আপনি বললেন আমি তাদেরকেও আমি ধরে নিলাম যে ঠিক আছে, আপনি যেহেতু পড়েছেন সেই বইগুলো, তাহলে সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আপনি জেনেছেন। তাদের কারো বইয়ে কোথাও কি আপনি এটা পেয়েছেন যে কর্নেল অলি আহমেদ বলেছিলেন উই রিভল্ট? প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে শুধু উই রিভল্ট শব্দ বন্ধে আটকে আছেন, আমার মনে হচ্ছে কেন থাকবো না, আমি বলি না এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আপনি যখন মানে পুরো ন্যারেশনটা পড়বেন, ওনার পুরো বক্তব্যটা দেখবেন, পুরো বক্তব্য তো শুধু উই রিভল্ট কেন্দ্রিক না, ওনার পুরো বক্তব্যে উনি বলছেন যে স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে। ইজ দিস ফ্যাক্ট কারেক্ট? কারেক্ট তো? না না, আপনার কাছে ইম্পর্টেন্ট বিষয়টাকে আড়াল করতে চাইছেন? না না, আমি ইম্পর্টেন্ট কোনো বিষয় আড়াল করতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এটা কারেক্ট কিনা যে চট্টগ্রাম থেকে উনি এই আমাদের মহান মুক্তিযুদ্ধ সেটা নিয়ে তো কথা হচ্ছে না, সেটাই আস্তে আস্তে আছে। ওনার ইন্টেনশনটা কি এখানে সেটা আমরা বুঝতে চাই। আপনি যদি ইন্টেনশনটা কোশ্চেন করতে চান, আপনি একজন এই মানে আমাকে যে ফার্দার কোশ্চেনটা করছেন ইন্টেনশনের ব্যাপারে, সেই কোশ্চেনটা আপনি জামাতের একজনকে করেন, অথবা আপনি হচ্ছে কর্নেল অলি আহমদ সাহেবের দলের কোন একজন ব্যক্তিকে করেন। না, আমি কর্নেল অলি আহমেদকে ভুল করলে কিনা আমাকে যেটা জানতে চেয়েছেন আমার কাছে, যে আমি এটাকে কিভাবে দেখছি, কিভাবে আমি এক্সপ্লেইন করি, তখন আমি আপনাকে বললাম দিস ইজ আ মাল্টি লেয়ার্ড হিস্ট্রি। সেই জায়গা থেকে অলি আহমেদ সাহেব যেহেতু 8th বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন, ফলে এটা ইনফ্রিগেট জায়গায় আছে। কিন্তু এইটাকে যেভাবে ইতিহাসের বিকৃতি, কারণ ইতিহাসের বিকৃতি কোনটা আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে শান্ত ভাই বলতেছিলেন যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের, অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগের, আমি শেষ করি, বলছি আপনি আওয়ামী লীগের ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারণে একটা বডি অন ক্যামেরায় কি ঘটনা ঘটেছে। এখন ইস্যুটা কি, ধরেন বিদেশে ওই ধরনের বডি অন ক্যামেরায় কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, মাঝে মাঝে আমাদের রিলসে চলে আসে। সেসব ক্ষেত্রে কি হয়, জেনারেলি কোনো একটা ডিসপিউট অ্যারাইজ করলে যার ব্যক্তির ভিডিও তিনি এটা আবেদন করেন, হয়তো এটা আদালতে যায় অথবা অন্য কোনো ইনভেস্টিগেটিং অথরিটির কাছে যায়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ইনভেস্টিগেটিং অথরিটিকে ভিডিওটা দেয়, তারপর এই ভিডিওটা হয়তো পাবলিক হয়, মিডিয়ার কাছে যায়। এখন অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই একটা পার্সোনাল কনভারসেশনের ভিডিওটা এটা আমরা দেখতে পেলাম না, কিন্তু আপা আমি মানে আমাকে যদি আপনি বারবার ইন্টারাপ্ট করেন, না আমি আপনাকে প্রশ্ন করতে পারবো না, তা না অফ কোর্স না, আপনি করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বারবার এটা দিস ইজ আ টক শো, দিস ইজ আ ইন্টারেক্টিভ টক শো, you are not, of course you have that independence, but you are not interrupting the same way as you are doing with me. কিন্তু আমার যদি আপনি যে কথাটা বলছেন সেখানে যদি শুধু আমাকে ইন্টারাপ্ট করছেন, আমি এখানে একটা কথা বলি আপনাকে, আপনারা কেন ধরে নিচ্ছেন যে আপনি যখন কথা বলবেন বা ডক্টর শান্ত যখন কথা বলবেন একই সময় একই জায়গায় আমার সবার ক্ষেত্রে প্রশ্ন সমানভাবে থাকবে, হয়তো অন্যদিকে আমার ডক্টর শান্তর কাছে অনেক প্রশ্ন থাকবে। ইস্যুটা হচ্ছে আপনি কি বেসিক বেসিক
জার্নালিজমটা করতেছেন কিনা। আপনি আমি শেষ করতে দেন আমাকে। আপনি ওই দুইজনকে তো এখন পর্যন্ত এটা দর্শকরা এখানে তারা সাক্ষী আছে, উনারা দুইজন কথা বলেছেন, রেসপেক্টেড পারসন, ঠিক আছে, আপনি রেসপেক্টেড পারসন, আপনি তো তাদের কথা বা তারা যখন ন্যারেশন দিচ্ছে আপনি তো তাদেরকে থামান নাই। আমাকে যখন না আমি যখন একটা ন্যারেশন দিচ্ছি আমাকে যখন আপনি থামাবেন, আমার কথা তো একটা ভিন্ন মিনিং যারা দেখছে তারা বের করবে। শিফাত, আমি নিজে আপনাকে টাইম দিয়েছি, বলেছি আনইন্টারেক্টেড আপনি কথা বলবেন, আনইন্টারেক্টেড কথা বলবেন, কখন বলেছেন? যখন হচ্ছে আমি আপনারা সংবাদ মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্নবিদ্ধ করে আমাদের স্বাধীনতাকে নেওয়ার চেষ্টা করবেন না, আপনারা স্বাধীনতাকে নেওয়ার চেষ্টা করছেন, দিস ইজ অবজেকশনেবল। আপনি যে বক্তব্য দিচ্ছেন সেখানে যদি আমার প্রশ্ন থাকে, আমি যদি আপনি স্বাধীনতা বিকৃত হচ্ছে, স্বাধীনতা বিকৃত হচ্ছে কিনা সেই রিলেটেড প্রশ্ন যদি থাকে, সেটা আমার করার স্বাধীনতা আমার আছে। আপনি করতেছেন না আমাকে সেম ওয়ে আমার আরেকজনের কাছে সে প্রশ্ন না আমাকে করেন, আমি আমার বক্তব্য শেষ করার পর করেন। আমি ধরেন একটা সেন্টেন্সের মাঝখানে আছি, এর মধ্যে যদি আপনি আমাকে আটকে দেন তাহলে আমার ফ্লো নষ্ট হয় না। না, আপনার ফ্লো নষ্ট হবে না। আপনি এত দুর্বল বক্তা না যে আপনি কথা ভুলে যাবেন। মানুষ যখন আমাকে ভুল বুঝবে। আমি আপনাকে বললাম যে এই ধরনের একটা ইনসিডেন্ট যখন একটা ক্যান্টনমেন্টের মধ্যে একটা নিরাপদ জায়গায় ঘটতেছে এবং সেটা যখন আবার ভিডিওটা আমরা অন্য কারো ফেসবুক পেজ থেকে পাচ্ছি, তাহলে এটা আপনি যদি একটা আর্মি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন কিংবা পুলিশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তখন তো এটা খুবই ভয়ানক ঘটনা। কারণ তার মানে ধরেন এই ধরনের অ্যাক্সেস যদি, ক্যামেরার অ্যাক্সেস যদি অন্যদের কাছে চলে যায়, ধরেন যারা আমাদের দেশের ভালো চায় না, দেশের বহিরাগত শত্রু, তাদের কাছে যদি এটা চলে যায় তাহলে আমাদের জন্য ক্ষতিকারক। এট দ্য সেম টাইম আমি এই প্রশ্ন ধরেন বিএনপির উদ্দেশ্য করতে চাই। বিএনপির একজন থানা সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও থানা সাংগঠনিক সম্পাদক, তিনি গত পরশুদিন একটা বক্তব্যে বলেছেন যে আপনাদের ভোটারদের উদ্দেশ্য করে বলতেছেন আপনাদের পেছনে কিন্তু আমাদের গোয়েন্দা লাগানো আছে, সো আপনারা যদি ধানের শীষে ভোট না দিয়ে অন্য কোথাও ভোট দেন তাহলে কিন্তু আপনারা রেহাই পাবেন না, আমরা কিন্তু জেনে যাব। তো আমি আসলে ওই বিএনপিকে কোয়েশ্চেনটা করতে চাই যে আপনাদের আসলে গোয়েন্দাগুলো কারা, যারা আপনাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করবে? তার মানে আমরা তো জানি যে ইলেকশনের টাইমে নিশ্চয়ই আমাদের যারা অফিসাররা আছেন তারা তো বডি অন ক্যামেরাটা পড়বেন, তো আপনি কি ওখান থেকে তথ্যটা পাবেন কিনা এই প্রশ্নটা তো থেকে যায়। সোনারগাঁও বিএনপি সাংগঠনিক সম্পাদক কথা পরে এছাড়াও আমি শেষ করি, আপনি শেষ করতে দেন প্লিজ। আলতাফ হোসেন সাহেব, যিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, তিনি যখন তার বক্তব্যে বলেন স্পষ্টত, আই ক্যান কোট, যে ডিজিএফআই এবং এনএসআই যে রিপোর্ট, ওই রিপোর্টের উপর বেস করে বিএনপি প্রার্থী দিয়েছে, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এটা উনি স্পষ্ট আকারেই বলেছেন। তাহলে উনার মতো একজন বর্ষিয়ান নেতা, যিনি বিএনপি থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, যিনি একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন, তিনিও এই কথা বলছেন যে নিরাপত্তা সংস্থাগুলো তাদেরকে রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী তারা প্রার্থীরা সিলেক্ট করেছে। আর স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে একজন বলছেন যে আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে, ভোটারদেরকে বলছেন। তো ফলে আমরা তো এখন শঙ্কিত, তার মানে হচ্ছে যে আমাদের কোনো সিকিউরিটি নাই, উই হ্যাভ সিকিউরিটি কনসার্ন। ওকে, এই বিষয়ে আমরা শুনতে চাই। আমি ডক্টর শাফাতুল শান্ত, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে কথাগুলো এখানে শিফাত বলেছে, কিন্তু শিফাতের একটি জায়গায় আমি একটি মন্তব্য করেছিলাম, শিফাত যেখানে বলেছে এটা পার্সোনাল, আমার কাছে মনে হয় না এটা পার্সোনাল কোনো ঘটনা, কারণ এটা পাবলিক প্লেসে হয়েছে এবং সেখানে অনেক মানুষ ছিল এবং তিনি নিজেও বলেছিলেন যে এটা রেকর্ড করো তার ব্যক্তিদেরকে, জামাতের ঢাকা 17 যিনি প্রার্থী তিনি নিজেও তার কর্মীদেরকে বলেছিলেন রেকর্ড করার জন্য। সেই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই। পাশাপাশি আমি সালাউদ্দিন শিফাতকে এই কথাটিও বলে দিতে চাই যে বিএনপির যে প্রার্থীদের কথা আপনি বললেন, এই প্রার্থীরা যে মন্তব্যগুলো করেছে অত্যন্ত আপত্তিকর মন্তব্য, এটা প্রশ্নের উত্তরের, এই প্রশ্নগুলোর উত্তরের নিশ্চয়ই দাবি রাখে, আমরা উত্তর খুঁজবো। কিন্তু শিফাতরা কেন শুধুমাত্র কোনো একটি দলের প্রার্থী বললে এটা নিয়ে আসে? কেন জামাতের কোনো একটি প্রার্থী যখন বলে আমেরিকা চায়, আমরা ক্ষমতায় আসি, স্বয়ং আমেরিকা চায়, তখন কেন আপনারা প্রশ্ন করেন না যে এটা আমাদের দেশের সার্বভৌমত্বকে আঘাত করে কিনা? সেই প্রসঙ্গটা আমি প্রশ্নটা রেখে দিলাম, আমি উত্তর জেনে নিতে চাই আগে সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছ থেকে। প্রথম কথা হলো গিয়ে বিএনপির সোনারগাঁয়ের কোনো নেতা যদি বলে থাকেন যে যদি বলেছেন উনি, হ্যাঁ আমি জানি, আমি পড়ি নাই, আপনি বলছেন সেই জন্য আমাকে যদি বলতে হবে, আমি তো চাক্ষুষ ছিলাম না, আমি শুনিও নাই। যদি বলে থাকেন সেটা ডেফিনেটলি তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন, সেই ডকুমেন্ট সহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উচিত বা দলের উচিত নির্বাচন কমিশনে এটার প্রতিকার চাওয়া এবং নির্বাচন কমিশনের উচিত এইসব কথার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্পষ্ট অবস্থান আমার। সেটা বিএনপি করলো না, জামাত করলো না, এনসিপি করলো, ইট ডাজন্ট ম্যাটার। অন্যায় নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে ওই ভঙ্গের মাত্রা অনুসারে তাদের শাস্তি পাওয়া উচিত। যেটা নির্বাচন কমিশনকে দিচ্ছে দিন একরকম যায় না এবং গোটা বাহিনীটাকে সে যেইভাবে অপদস্থ করে কথা বলেছে, এই অধিকার সে রাখে। যারা যারা অপরাধী চিহ্নিত করুক, তাদের বিচারের আওতায় আনুক। অলরেডি তো বিচার হচ্ছে আদালতে, সেটা নিয়ে তো অবশ্যই হতে হবে। ডিজিএফআই অন্যান্য তদন্তকারী গোয়েন্দা সংস্থা যে কাজ করেছে, তার যারা অপরাধ করেছে তারা বিচারের আওতায় আসবে, র্যাব বিচারের আওতায় আসছে। কিন্তু আপনি একজন প্রার্থী হয়ে ওই সুযোগ নিয়ে, আপনি জানেন যে এখন আমি প্রার্থী, আমি এটা যা খুশি তাই বলবো, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে একটা পলিটিক্যাল রিয়াকশন হবে, মাইলেজ নিব, সেই সুযোগ নিয়ে সে একটা বাহিনীকে অপদস্থ করেছে। এবং এইরকম অভদ্র, এইরকম অসভ্য ভাষা যে ব্যবহার করতে পারে, তার পারিবারিক শিক্ষা, তার একাডেমিক শিক্ষা, তার রাজনৈতিক শিক্ষা প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ। মানে আমি লজ্জিত যে আমি একজন চিকিৎসক, তিনি একজন চিকিৎসক। একজন চিকিৎসক হতে তার যে পড়াশোনা, তার যে সফটনেস, তার যে মানবিকতা দরকার,
সেই মানুষের একজন মানুষের সঙ্গে এটুকু ভদ্রভাবে আচরণ করে ডিল করতে পারলো না, এইটা হতে পারে না। তিনি যদি জনপ্রতিনিধি হন তাহলে তিনি সংসদে কি করবেন? তার দল যদি পাওয়ার এক্সারসাইজের মতো সুযোগ পায় তাহলে কি করবে একবার ভেবে দেখেন। সুতরাং কোনো ইনিয়ে বিনিয়ে সাফাই গাওয়ার এখানে কোনো সুযোগ নাই। যে বা যারা ইনিয়ে বিনিয়ে সাফাই গেবে তাদেরকে ধরে নিতে হবে, তারা একই মানসিকতা এবং এটাই তারা চায়। শেষ করে দেব, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি এই প্রসঙ্গটি ভবিষ্যতে আপনার কাছে আনতেই চাইবো। আপনি আমাদের অনুষ্ঠানে রেগুলার আসেন, কোনো এক সময় আমরা কথা বলবো যে এই যে অভিযোগগুলো যাদের বিরুদ্ধে আসছে, আজকে বিএনপির কেউ নেই, বিএনপির কেউ থাকলে আমরা জিজ্ঞেস করতাম যে এই প্রার্থীদের আমার মনে হয় না যে ডক্টর শান্তর কোনো পদ আছে বা চাইলে তিনি